আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমরা যারা সৌদি আরবে থাকি অনেকেই আমরা কিন্তু ইসলামী ব্যাংকের স্মার্ট যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকি। ঠিক আমিও এই ইসলামী ব্যাংকের এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করি। এখন আজকে হঠাৎ করে আমি দেখলাম আমার অ্যাকাউন্টে ব্যালেন্স রয়েছে 5,000 সামথিং এবং অ্যাভেলেবেল ব্যালেন্স দেখাচ্ছে 2,000 সামথিং। এখন আমার কথা হচ্ছে যে আসলে এখানে কিন্তু 3,000 টাকার মতো ডিফারেন্স দেখা যাচ্ছে। এই ভিডিওটির আগে আরেকটি ভিডিও আমি করেছিলাম, যে ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছিলাম 20-22 হাজার টাকার মতো আমার কিন্তু অ্যাকাউন্টে এরকম কম ছিল। তারপরে ইসলাম ব্যাংকের সাথে কথা বলার পর তারা বলছে যে তারা টাকাটা অ্যাড করবে, 2-1 দিন টাইম লাগতে পারে। এরকম একটা প্রবলেম হয়েছিল। অনেকেই প্রশ্ন করেছিলেন যে ইসলামী ব্যাংকে যদি অ্যাকাউন্টে বা ব্যালেন্সের কোনো ঘাটতি থাকে সেই জন্য আসলে এরকম হতে পারে কিনা, সেটিও আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম। তারা বলছে তাদের এরকম কোনো প্রবলেম নেই। সেই ভিডিওটিতে হয়তো আমার অ্যান্সার দেওয়ার সুযোগ হয়নি, বা আমি তাদের কাছে জানতে চেয়েছিলাম, বা আপনাদেরকে আমি বলেছিলাম হয়তো বা ইসলামী ব্যাংকের কোনো একটা প্রবলেমের কারণে বা তাদের আর্থিক সংকটের কারণে এরকমটা হতে পারে। কিন্তু পরবর্তীতে আমি তাদের কাছে জানতে পারি বা তারা আমাকে জানায় যে তাদের কোনো প্রকার আর্থিক সংকট নেই। কিন্তু অনেকেই কিন্তু সেই ভিডিওতে আপনারা কমেন্ট করেছিলেন যে যদিও তারা আর্থিক সংকটে পড়ে থাকে, সেক্ষেত্রে আপনার 20-22 হাজার টাকা আটকে তাদের কি হবে, বা আপনার এই 20,000 টাকার জন্য কি তারা ব্যাংক বন্ধ করে দিবে, বা এটা এটা অনেকেই অনেক রকম মন্তব্য করেছিলেন। ঠিক আজকেও একই প্রশ্ন, যে আমার এখানে 3,000 টাকা কম কেন। এখন অনেকেই বলতে পারেন যে আসলে আপনার ক্ষেত্রে এই সমস্যাগুলো হচ্ছে কেন। আসলে আমার যেটা সমস্যা হচ্ছে সেটি আমি আপনাদেরকে জানানোর জন্য ভিডিওটি করে থাকি, যাতে করে আপনাদের পরবর্তীতে এরকম সমস্যা না হয় বা এরকম ঝামেলার সম্মুখীন হতে না হয়, এবং আপনারা যাতে এই ভিডিওগুলো দেখে বুঝতে পারেন যে অ্যাকাউন্টের ক্ষেত্রে এরকম সমস্যা হতে পারে। আজকে আমি ইসলামী ব্যাংকের সাথে কথা বললাম, তাদের কাছে কথা বলে আমি ক্লিয়ার হয়ে নিলাম যে আসলে আমার এই অ্যাকাউন্টের এখানে 3,000 টাকা কেন কম বেশি হয়েছে। ইসলামী ব্যাংকের আমি যখন অ্যাকাউন্ট খুলেছিলাম তখন আমার একটা প্রবলেম হয়েছিল, সেটি হচ্ছে ব্যাংকিং করার সময় আমি অন্য একটি মোবাইল নাম্বার দিয়েছিলাম এবং অ্যাকাউন্ট খোলার সময় অন্য একটি মোবাইল নাম্বার ইউজ করেছি। আমার ব্যাংকিং এর ক্ষেত্রে আমি যেই মোবাইল নাম্বারটি দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারটি চেঞ্জ করার জন্য আমি কাস্টমার কেয়ারের সাথে কথা বলি। ইসলামী ব্যাংকের কাস্টমার কেয়ারের সাথে কথা বলার পর তারা বলল যে এটি আমাদের সাথে কথা বলে হবে না, আপনাকে অবশ্যই আপনার ব্রাঞ্চে যেতে হবে। ঠিক আমি 10 মিনিটের মধ্যেই ব্রাঞ্চে যাই। ব্রাঞ্চে যাওয়ার পর তাদেরকে আমি বলি যে আমার ব্যাংকিং এর মোবাইল নাম্বারটি চেঞ্জ করতে হবে। যেহেতু আমি সৌদি আরবে থাকি, সেক্ষেত্রে আমার কাছে যে বাংলাদেশি সিমটা রয়েছে রোমিং করা, সেই নাম্বারটি আমি অ্যাড করতে চাচ্ছিলাম, বা আমি অ্যাকাউন্ট খোলার সময় বাংলাদেশি যে নাম্বারটি দিয়েছিলাম সেই নাম্বারটি বসাতে চাচ্ছিলাম। কিন্তু আমি অ্যাকাউন্ট খোলার সময় একটি নাম্বার দিয়েছিলাম এবং ব্যাংকিং এর জন্য আরেকটি ব্যবহার করতাম। এখন পুনরায় আমি চেঞ্জ করে আমার অ্যাকাউন্ট খোলার সময় যে নাম্বারটি দিয়েছি সেটি আমি ব্যাংকিং এর ক্ষেত্রে ব্যবহার করতে চাচ্ছি। ব্রাঞ্চ থেকে এই কথাটি শোনার পর তারা বলল যে ব্যাংকিং এর মোবাইল নাম্বার চেঞ্জ করা যায় না। আমি তো অবাক হয়ে গেলাম, এখন কি আমার অ্যাকাউন্টে ক্লোজ করতে হয় কিনা, অ্যাকাউন্ট ক্লোজ করে আরেকটি অ্যাকাউন্ট করতে হবে কিনা। কিছুক্ষণ আমি বসেছিলাম, তারা কোনোভাবেই রাজি হচ্ছে না, বা কোনোভাবেই তারা বলতেছে না যে ব্যাংকিং এর মোবাইল নাম্বার চেঞ্জ করা যায়। তখন আমি ব্রাঞ্চে বসে থেকেই কল সেন্টারে ফোন দিলাম, ইসলামী ব্যাংকের যে কল সেন্টারটি রয়েছে সেখানে ফোন দিলাম। আপনাদের যদি এরকম কোনো সময় কোনো সমস্যা হয় যে কল সেন্টার থেকে আপনাকে একটা বলছে, আপনি ব্রাঞ্চে আসার পর আরেকটা কথা শুনতে হচ্ছে, তখন আপনি সরাসরি কল সেন্টারে ফোন দিবেন। আমিও ঠিক তাই করলাম, ফোন দিলাম। ফোন দিয়ে তাদের সাথে কথা বললাম, তারা বলল যে ঠিক আছে আমি কথা বলতেছি, আপনি তাকে ফোনটা দেন। যেহেতু তারা বলতেছে চেঞ্জ করা যায় না, সেই ক্ষেত্রে আমি ফোনটা ইসলামী ব্যাংকের যে কর্মকর্তা ছিলেন, যে ব্যাংকার ছিলেন, তাদেরকে আমি আমার ফোনটা দিই, তারা কথা বলে। কল সেন্টারের লোকে ব্যাংক কর্মকর্তা যারা ছিলেন তাদের সাথে কথা বলল, এবং তখন
5 মিনিট থেকে 8 মিনিটের মতো কথা বলছে। কথা বলার পর তারা বলতেছে ঠিক আছে আপনি বসেন, আমি চেঞ্জ করে দিচ্ছি। ঠিক 20 মিনিটের মধ্যেই আমার ফোন নাম্বারটি তারা চেঞ্জ করে দিছে। তারা পেপারটি দিল, আমি পেপারে সাইন করে দিলাম। আমার সাইনটা তারা ম্যাচ করে দেখলো ঠিক আছে কিনা, আমি অ্যাকাউন্ট হোল্ডার কিনা। আমার আইডি কার্ড দেখলো, সব দেখার পর তারা কনফার্ম করলো যে ঠিক আছে আপনি অ্যাকাউন্ট হোল্ডার, ঠিক আছে আপনি একটু বসুন, আপনার মোবাইল নাম্বারটি চেঞ্জ করে দেওয়া হবে। ঠিক আছে, আমি বসে থাকলাম। তারপরে দেখা যাচ্ছে আমার মোবাইলে একটা SMS আসলো, ঠিক আমার মোবাইল নাম্বারটি চেঞ্জ করা হয়ে গেছে। আপনাদের যদি প্রবলেম হয়, যে কোনো প্রবলেম হলে আপনারা ব্রাঞ্চে গিয়ে কল সেন্টারের সাথে কথা বলে আপনাদের প্রবলেমটি সলভ করে নেবেন। তাদের সাথে কথা বলেছি, সেটির কল রেকর্ড রয়েছে, সেই কল রেকর্ডটি আমি আপনাদের শুনিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন। আসসালামু আলাইকুম, ইসলামী ব্যাংক থেকে সোহান বলছি, কিভাবে সহযোগিতা পারি? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আমি জানতে চাচ্ছিলাম যে আমার অ্যাকাউন্টে আমি দেখলাম ব্যালেন্স আছে 5,000 সামথিং কিছু, কিন্তু এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স দেখাচ্ছে 2,000 টাকা। আচ্ছা, আসলে এটা নাম্বারটি জানাবেন স্যার, চেক করে দেখছি। জি, সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট স্যার? সেভিংস। কোন শাখায় রয়েছে অ্যাকাউন্টটি আপনার? কি নামে রয়েছে অ্যাকাউন্ট? শামীম আখন্দ। শামীম আখন্দ। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আপনার অ্যাকাউন্টে কারেন্ট ব্যালেন্স রয়েছে 5,539 টাকা। জি। আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স দেখাচ্ছে স্যার 2,039 টাকা। ঠিক আছে? জি। সেখান থেকে আপনি 3,500 টাকা কম দেখতে পাচ্ছেন। জি। ঠিক আছে, এই টাকাটি হচ্ছে স্যার 500 টাকা আপনার মিনিমাম ব্যালেন্সে রয়েছে, আর আপনার 3,000 টাকা স্যার এক্সেস ডিউ অ্যামাউন্ট, যেটুকু স্যার আমদানি শুল্ক সরকারকে কর দিতে হয়। হ্যাঁ হ্যাঁ, এটি হচ্ছে আপনার প্রতি বছরে স্যার আপনি যখন 10 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত আপনার অ্যাকাউন্টে লেনদেন হবে, একসাথে জমা হবে আপনার অ্যাকাউন্টে, 10 লক্ষ টাকার উপরে যখন আপনার অ্যাকাউন্টে জমা হবে তখন 3,000 টাকা সরকারকে কর দিতে হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে ব্যালেন্স এটা অ্যাভেলেবেলই থাকবে না, এটা আপনার কারেন্ট ব্যালেন্সে শুধু দেখাবে, কারণ আপনার টাকাটি তো আপনার অ্যাকাউন্টে আছে, কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে, এটা আপনার ডিসেম্বরে এই টাকাটি কেটে অ্যাকাউন্ট থেকে। ডিসেম্বরে এই টাকাটা ব্যাংক কেটে নেবে? ব্যাংক না, সরকার নিয়ে নিবে টাকাটি। ঠিক আছে, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সরকার নিয়ে নিবে। আচ্ছা, সরকার যদি নেয়, আমরা যে ইনকাম ট্যাক্স দিচ্ছি, আবার এইখান থেকে স্যার এটা হচ্ছে আপনার লেনদেনের উপর ভিত্তি করে। ঠিক আছে, আপনার অ্যাকাউন্টের যে প্রত্যেকটা লেনদেনে আপনারা চার্জ কাটতেছেন, সেখানে SMS এর মাধ্যমে দেখতেছি চার্জ কাটতেছেন, ব্যাট কাটতেছেন, বিভিন্ন ধরনের কাটাকাটি আপনাদের। স্যার এটা তো স্যার সিস্টেম থেকে তো এটা করবে স্যার। আপনি SMS সার্ভিস চালু থাকলে তো আপনার 80 টাকা 50 পয়সা তো চার্জ কাটবে প্রতি 6 মাস পর পর। আপনি কার্ড নিয়েছেন, কার্ডের যে চার্জ সেটা তো কাটবেই। ঠিক আছে, এটা স্যার এটা সরকারকে। আমি যে আপনি যে বলেন লেনদেনে 10 লক্ষ টাকার উপরে লেনদেনের মাধ্যমে আপনারা টাকা কাটেন না? ব্যাংক কাটে না টাকা চার্জ? স্যার আমি আপনাকে বলেছি স্যার, যখন আপনি 10 লক্ষ টাকার উপরে আপনার অ্যাকাউন্টে জমা হবে তখন আপনাকে আমদানি শুল্ক দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমি 10 লক্ষ টাকা, এটা সবটা গ্রাহকের জন্যই। আমি বলি 10 লক্ষ টাকার উপরে যখন আমার অ্যাকাউন্টে টাকাটা আসছে, আমি এই টাকাটা 10 লক্ষ টাকা আমার আসছে, ঠিক আছে, এখন এইটা আমার একটা ডিপিএস এর টাকা যখন আমার এই অ্যাকাউন্টে জমা করা হইলো, ডিপিএস এর টাকার ওইখান থেকে যখন আপনারা ডিপিএস এর টাকাটা আমার দিলেন, তখন কি কাটা হয় নাই? তখন কেউ কাটা হইলো। আবার 10 লক্ষ টাকা ডিপিএস এর টাকা আমি এইখানে রাখলাম, এইখানেও আবার কাটা হইলো। এই কাটাকাটির মধ্যেই আছি আমরা নাকি? এটা কিছু করার নেই স্যার আসলে। ঠিক আছে, যেটা সিস্টেম, সেই সিস্টেম থেকে আপনাদেরকে এগুলো কাটা হচ্ছে। আমি তো বলছি যে সিস্টেম ঠিক আছে, তাহলে ডিপিএস এর টাকা আমি জমাইলাম, টাকাটা 10 লক্ষ, ওইখান থেকে আমি টাকাটা ক্যাশ নিলাম না, রাখলাম আমি ব্যাংকেই, আমার অ্যাকাউন্টেই রাখলাম। এখন ওইখান থেকে টাকাটা যখন নিলাম তখন ওইখানে কাটা হইলো যে সরকার এটা নিব ওইটা নিব। স্যার আপনি একটা জায়গায় রেখেছেন, সেটাতে তো স্যার আপনাকে চার্জ দিতেই হবে মাস্ট। ঠিক আছে, এখন আবার অ্যাকাউন্টে টাকাটা জমা করলাম, এখন আবার টাকা এখানে 3,000 টাকা আবার আটকা, মানে 10,000 টাকা। এটা আমার মানে একটা পাপ হয়ে গেল না, যে 10,000 টাকা ওন থেকে নিয়ে আমি কেন আপনাদের ব্যাংকে রাখলাম? এটা স্যার, এটা আমাদের ব্যাংকে না, আপনি যে কোনো ব্যাংকে 10 লক্ষ টাকার উপরে আপনি রাখবেন, 3,000 টাকা করে আমদানি শুল্ক কাটবে। ঠিক আছে, আর 1 লক্ষ থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত স্যার আপনার 150 টাকা চার্জ কাটবে। 5 লক্ষ থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত 500 টাকা চার্জ কাটবে, এবং যখন 10 লক্ষ 1 টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত অ্যাকাউন্টে জমা হবে তখন আপনার 3,000 টাকা চার্জ কাটবে। স্যার অন্য কোথাও কি হচ্ছে স্যার সেটা তো আমরা বলতে পারবো না, আমাদের ইসলামী ব্যাংকের যে রুলস আছে সেটি আমি আপনাকে জানিয়েছি।
আচ্ছা, সেটাই সেটাই গ্রাহকের আসলে জানা অনেক বাকি আছে। আমাদের ভুল আছে যে কেন আমরা ডিপিএস করলাম ব্যাংকে, কেন ওই টাকাটা আবার অ্যাকাউন্টে রাখলাম, এটা গ্রাহকের আসলে ভুল। আপনি ব্রাঞ্চে কথা বলবেন, ঠিক আছে? আপনি যে কথাগুলো বলছেন এই কথাগুলো নিয়ে আপনি ব্রাঞ্চে বলবেন, ঠিক আছে? ব্রাঞ্চে তো হেরা তো কোনোভাবেই কি বলে, ওরা তো চাকরি নিছে কিভাবে, এটাই তো তাদের নাই কে। ওরা তো একটা সাধারণত, আমি গেছিলাম আই ব্যাংকিং এর একটা মোবাইল নাম্বার চেঞ্জ করতে, হেরা বলে ইসলামী ব্যাংকের কোনো সিস্টেম নাই। আমি আপনাদের ফোন দিলাম, বললো যে না আপনি ব্রাঞ্চে যান। ব্রাঞ্চে গেছি, হেরা বলতেছে না সিস্টেম নাই। পরে আপনাদের এখান থেকে একজনে বললো তারে দেন আমি কথা বলি। তার সাথে কথা বলার পরে বলতে হ্যাঁ সিস্টেম আছে আছে করে দিতেছি। আমারে বলে অ্যাকাউন্টই ক্যান্সেল করতে হবে, এটা কোনো সিস্টেম নাই যে আই ব্যাংকিং এর মোবাইল নাম্বার চেঞ্জ করা। তাহলে বুঝেন যে ব্রাঞ্চের লোক কতটা অদক্ষ হইলে এই ধরনের কথা বলতে পারে, যে তাদের কি সার্ভিস আছে না আছে তাদের নিজেই জানা নেই। এই হলো ব্রাঞ্চের অবস্থা। ঠিক আছে তো স্যার, তখন আপনার সার্ভার সিস্টেম থেকে ছিল না, এই জন্য হয়তো বলেছে স্যার সার্ভার থেকে। সাথে সাথে আপনারা যখন কথা বলছেন সাথে সাথেই আমার চেঞ্জ করে দিছে। কিন্তু এর আগে যখন আমি ব্রাঞ্চে গেছি সেই দিনই মাত্র 10 মিনিটের ব্যবধান, তখন বলতে আমাদের কোনো সিস্টেম নাই যে আই ব্যাংকিং এর মোবাইল নাম্বার চেঞ্জ করা যায়। যখন আপনাদের সাথে কথা বলাই দিছি তখন বলে হ্যাঁ হ্যাঁ করা যায়। তাহলে কতটা অদক্ষ হইলে এরা এই ধরনের কথা বলতে পারে, আর এদের চাকরি কিভাবে হয় বা কি আসে বিষয়, এটা তো ঠিক আছে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। অবশ্যই আপনারা আমার কথাগুলো শুনলেন যে আসলে তাদের এইখানে যে ভুলটি আমার হয়েছে সেটি আপনাদের আমি একটু বলে দিচ্ছি। আমার যে ভুলটা হয়েছে সেটি আপনারা কেউ করবেন না। ইসলামী ব্যাংকে যদি ডিপিএস করেন সেই ক্ষেত্রে আপনারা ডিপিএস ম্যাচিউরড হওয়ার পর আপনারা টাকাটা ক্যাশ হাতে নিয়ে নেবেন। ব্যাংক থেকে আপনাকে বলবে যে আপনি অ্যাকাউন্টে রাখেন, আপনার সুবিধা হবে, যখন যা দরকার তখন তা তুলতে পারবেন, কিন্তু কখনো এই কাজটা করবেন না। আপনি যখন 10 লাখ টাকা বা 15 লাখ টাকা অ্যাকাউন্টে রাখবেন তখন দেখা যাবে যে আপনাকে বছর শেষে এই অ্যাকাউন্টে 10 লাখ টাকা কেন আসলো এটির একটি কর হিসাবে আপনাকে দিতে হচ্ছে, এটি গভর্নমেন্ট নিয়ে নিচ্ছে। আপনারা এই ভুলটা কখনো করবেন না। যেহেতু আপনার ডিপিএস এর টাকাটা যখন হাতে পাবেন তখন কিন্তু কর দিয়েই আপনাকে এই টাকাটা হাতে নিতে হচ্ছে, বা ব্যাংকের যে ট্যাক্সটা আছে, সরকারি যে ট্যাক্সটা, সেটি কিন্তু কেটে তারপরে আপনাকে নিতে হচ্ছে। পরবর্তীতে আপনি যখন ওই টাকাটা, সেম টাকাটা আবার যখন আপনার অ্যাকাউন্টে রাখলেন, এই টাকাটা যখন 10 লাখ টাকা তুলবেন তখন কিন্তু আপনার দেখা যাবে যে এই যে আমার মতো এরকম আপনার 3,000 বা 4,000 5,000 টাকা কিন্তু তারা হোল্ড করে রাখে, যে টাকাটা আপনি তুলতে পারবেন না। পরবর্তী আপনি যদি জুন জুলাই বা যে কোনো মাসে যদি তুলেন টাকাটা, এবং আপনার এরকম একটা অ্যামাউন্ট তারা হোল্ড করে রাখবে পরবর্তী ডিসেম্বর মাস আসা না পর্যন্ত। যখন ডিসেম্বর মাস আসবে তখন এই টাকাটা তারা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নিবে এবং অ্যাকাউন্টে পুনরায় আপনার 500 টাকা রাখা হবে। যেই ভুলটি আমি করেছি এরকম ভুল আপনারা করবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। ভিডিও সম্বন্ধে কোনো প্রকার মতামত থাকলে অবশ্যই আমাকে এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।